বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাতে সন্ধি অধ্যায় নিয়ে আমি আছি আপনাদের সাথে শারমিন আক্তার রিমা। তো দেখেন, সন্ধি শব্দটি যদি আমরা ভাঙি তাহলে আমরা সম প্লাস ধি এটা পেয়ে থাকি। সন্ধি একটি সন্ধিজাত শব্দ। সন্ধি শব্দের অর্থ বলতে গেলে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয়, এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার জবের পরীক্ষায় পেয়ে থাকি। তো সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত করা হয়। সন্নিহিত দুটি ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি। অনেকে ভাবে হয়তোবা সন্ধি কোনো শব্দ বা শব্দে শব্দে মিলন হয়, কিন্তু না, আসলে সন্ধি মিলিত হয় দুইটা ধ্বনির মিলনে সন্ধি হয়। যেমন দেখেন, আমি এখানে লিখেছি আশা যুক্ত অতীত। এই আশা শব্দর আকার অর্থাৎ তালবাস আকারের পরে যে আকার আছে এখানতে আমরা পাচ্ছি কি আ, এবং অতীত শব্দের অ থেকে পাচ্ছি অ, অর্থাৎ আ যুক্ত অ মিলে হয়েছে কি আকার। তার মানে আমাদের এখানে বোঝাই গেল যে দুইটা ধ্বনি মিলে কিন্তু এই যে আশার তালবসায় আকারটা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য এখান থেকে বলা যায় যে সন্ধি মূলত দুইটা ধ্বনির মিলনে হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখেন সন্ধির প্রকারভেদ। অনেকে আছে সন্ধির প্রকারভেদটা নিয়ে অনেক রকম বলে থাকে। কেউ বলে 2 রকম, আবার কেউ কখনো বলে 3 রকম। আসলে সন্ধিটা মূলত কত প্রকার? প্রকৃতপক্ষে সন্ধি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি আর অন্যটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। এই বাংলা সন্ধির ভিতর আবার 2 রকম সন্ধি আছে। একটা হচ্ছে স্বরসন্ধি, অন্যটা ব্যঞ্জন সন্ধি। এবং তৎসম বা সংস্কৃত সন্ধি আবার 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই যে আমরা এই জিনিসটাই কিন্তু অনেকে গুলিয়ে ফেলি যে সন্ধির প্রকারভেদ হিসেবে আমরা ভাবি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি, অর্থাৎ হচ্ছে সন্ধি হয়তো বা 3 প্রকার, কিন্তু না, অ্যাকচুয়ালি সন্ধি হচ্ছে 2 প্রকার: বাংলা সন্ধি এবং তৎসম বা সংস্কৃত সন্ধি। এবং তাদের প্রকারভেদ হচ্ছে এই যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এগুলো আর কি। আচ্ছা, স্বরসন্ধি কোনগুলো হবে? যেগুলো স্বর এবং স্বর যুক্ত হয়ে যে সন্ধিগুলো হয় সেগুলো হচ্ছে স্বরসন্ধি। শুধুমাত্র স্বর এবং স্বর যুক্ত হলেই সেটাই হবে স্বরসন্ধি। অন্যথায় স্বরের সাথে যদি ব্যঞ্জন বা ব্যঞ্জনের সাথে যদি স্বর বা ব্যঞ্জনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে কোনো সন্ধির ভিতর একটা ব্যঞ্জন থাকলে সেটা ব্যঞ্জন সন্ধি হবে, আর স্বর সন্ধি শুধুমাত্র স্বরে স্বরে যে সন্ধি হবে সেটাই স্বরসন্ধি। আর আরেকটা বাকি থাকলো দেখেন বিসর্গ সন্ধি। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন দেখেন, নির্গত শব্দের নি যুক্ত গত করেছি আমরা, এই যে এখানে একটা বিসর্গের ইউজ করছি, তাই না? তার মানে যেই সন্ধিগুলায় আমরা বিসর্গ ব্যবহার করব সেগুলাই হবে বিসর্গ সন্ধি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তারপর দেখেন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়ই দেখা যায় যে সন্ধি কেন করা হয়। তো সন্ধি মূলত 2টা কারণে করা হয়। একটা হচ্ছে উচ্চারণ সুবিধার জন্য এবং শ্রুতি মাধুর্যের জন্য। যেমন দেখেন, আমি যদি বলি যে আমি আজ বিদ্যালয়ে যাব, তাহলে কথাটা আমার বলতে কিন্তু বেশি আয়াসের প্রয়োজন হলো, অর্থাৎ বিদ্যালয়ে যাব বলতে গেলে আমার বেশি সময় লাগছে এবং বেশি আয়াসের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে আমি আজ বিদ্যালয়ে যাব, কথাটা যেমন শ্রুতিমধুর শুনতে এবং আমার উচ্চারণেও সুবিধা হচ্ছে। এই মূলত এই 2টা কারণেই কিন্তু সন্ধি করা হয় আর কি। আচ্ছা, সন্ধি আমরা কয়ভাবে করে থাকি? সন্ধি আমরা 3টি প্রক্রিয়ায় করে থাকি। একটা হচ্ছে শব্দের মিলনের মাধ্যমে করে থাকি,
তারপর শব্দের পরিবর্তনের মাধ্যমে করে থাকি এবং শব্দের লোপ করে থাকি। মিলনের মাধ্যমে কিভাবে করে থাকি দেখেন, বিদ্যা যুক্ত আলয়। এখানে বিদ্যা শব্দের আকার, এই বিদ্যা শব্দের যে আকার আছে এখান থেকে আমরা পাচ্ছি আ, এবং আলয়ের থেকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা প্রথমে এখানে আলয় থেকে আ পাচ্ছি, তাহলে এই আকার আকার মিলে হচ্ছে আকার। এই যে দুইটা এখানে দেখেন, এখানে কিন্তু কথাটা ছিল কি, এইখান থেকে আমরা যে আকারটা, এখানে এই আকারের মিলন এবং এখানের আলয়ের আ, এই দুইটা মিলে এই আকার আকার মিলে হয়েছে আকার। অর্থাৎ এই দুইটা আকার মিলে একটা আকার হয়েছে। অর্থাৎ এই যে বিদ্যা, আমি যদি এভাবে লিখি, বিদ্য কথাটা যদি থাকে এবং তার সাথে লয় এই কথাটা আছে, এখন এই আকার, এখানকার আকার, এখানকার আকার, এই দুইটা আকার মিলে এখানে হচ্ছে একটা আকার। অর্থাৎ এই দুইটা আকারের মিলনে হচ্ছে বিদ্যালয়। তাই এটা হচ্ছে দুইটা ধ্বনির মিলনে হয়েছে বিদ্যালয়। তাই এটা শব্দের মিলনে হলো সন্ধি। তারপর লোপ, লোপের মাধ্যমে কীভাবে দেখেন, এখানে আমি লিখেছি কি, ঘোড়া যুক্ত গাড়ি, ঘোড়া গাড়ি, ঘোড়া যুক্ত গাড়ি, আমি লিখেছি কি ঘোড় গাড়ি। দেখেন এখানে কিন্তু একটা ঘোড়া শব্দের পরে এখানে কি একটা আকার ছিল, এখানে কিন্তু আমি এই আকারটা আর যাই নাই, তার মানে কি এখানে আকারের লোপ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় লোপ, শব্দের লোপ করে সন্ধি পরিবর্তন। তারপর পরিবর্তন, পরিবর্তনটা কি, যেমন আমি যদি দিগন্ত শব্দটা দেখি, তাহলে দিগন্ত সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই দিক প্লাস অন্ত। অর্থাৎ এখানে দেখেন গটা পরিবর্তন হয়েছে কি ক, তার মানে আমরা একটা ধ্বনির পরিবর্তন করেও সন্ধির পরিবর্তন করতে পারি। আচ্ছা, তারপরে দেখেন আমরা এখন বাংলা সন্ধিগুলো করব। বাংলা সন্ধির ভিতরে আছে স্বরসন্ধি। এই স্বরসন্ধি করার জন্য খুব সহজে আমরা কিভাবে বের করব সেটা দেখেন। আমি এখানে কি লিখেছি, অ যুক্ত এ সমান একার, আ যুক্ত আকার সমান আকার, আ যুক্ত হস্যকার সমান হস্যকার, হর্ষই যুক্ত একার সমান হর্ষাকার। মনে রাখার সুবিধাতে এতটুকু মনে রাখতে পারেন যে এইখানে যে আমি বর্ণগুলো রেখেছি এই ফার্স্টগুলো আমরা বিলুপ্ত করে দিব, এগুলো কি করব, বিলুপ্ত করে দিব, আর এই পরেরগুলো যা আছে সেগুলো এখানে মিলে এইটা হয়ে যাবে। অর্থাৎ অযুক্ত একার সমান একার হবে, অর্থাৎ এখানে প্রথমগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং পরেরগুলো বসে যাবে। এবং লাস্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কিন্তু জাস্ট উল্টা, অর্থাৎ এটা কি প্রথমটা থেকে যাবে, পরেরটাই বিলুপ্ত হয়ে যাবে। তো আমরা কিছু এক্সাম্পলে যাই, যেমন দেখেন অযুক্ত একার সমান একার, যেমন আমি এখানে লিখেছি শতযুক্ত এক, শতেক, তাহলে এখানে দেখেন এই ত উচ্চারণ করতে গেলে কি আমরা লাস্টে অ পাচ্ছি এবং এক থেকে এ পাচ্ছি, অর্থাৎ অ আর এ মিলে কি ছিল আমাদের এ, তাহলে এই যে এখানে তাই এর আগে একটা এ বসছে, একার বসছে, তার মানে শতযুক্ত এক সমান শতেক হয়েছে। একইভাবে কারা যুক্ত আগার, তাহলে কারা থেকে দেখেন আকার, এখানে তো আকার আর এখানে আগার থেকে আকার, আকার আকার মিলে হয় আকার, তার মানে এখানে দেখেন কারা, এই আকার উঠে গিয়ে কি কারাগার হয়েছে। মিথ্যুক, তাহলে মিথ্যা থেকে আমরা আকার পাচ্ছি এবং উক থেকে হস্য পাচ্ছি, অর্থাৎ এই আকার আর ওকার মিলে হয়েছে হস্যকার, মিথ্যুক। কুড়ি যুক্ত এক, তাহলে কুড়ি থেকে রস্যই পাচ্ছি এবং এক থেকে এ, অর্থাৎ এই দুইটা মিলে হয়েছে হস্যিকার, যেমন এখানে দেখেন কুড়ি হয়েছে, একার উঠে গিয়ে। একইভাবে ব্যঞ্জন সন্ধিগুলো আমরা কিভাবে করতে পারি। ব্যঞ্জন সন্ধি সবসময় অঘোষ প্লাস ঘোষ, এই দুইটা যদি বর্ণ থাকে একটা, অর্থাৎ একটা শব্দের ভিতরে দুইটা ধ্বনি, যদি একটা ধ্বনি অঘোষ থাকে এবং পরেরটা যদি ঘোষ থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার প্রথমে অঘোষ ধ্বনিটা লোপ পাবে এবং ঘোষ ধ্বনিটি বসবে এবং এটা ঘোষ ধ্বনিটা দ্বিত্ব হবে। কিভাবে দেখেন, আমি এখানে লিখেছি ছোট্টা, তাহলে এখন দেখেন
ট ঠা। আমরা জানি বর্গীয় বর্ণের 1 এবং 2 নম্বর বর্ণগুলো হচ্ছে অঘোষ বর্ণ এবং 3 থেকে 4 এই দুইটা বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে দেখেন ট হচ্ছে অঘোষ বর্ণ। তো অঘোষ বর্ণ অঘোষ বর্ণ আর এটা হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে এই ঘোষ বর্ণটা দিতে হবে আমি বলেছি। তাহলে অঘোষ বর্ণটা উঠে যাবে। তাহলে ট দেখেন আমি কিন্তু উঠাই দিয়েছি, এখানে কিন্তু আর ট নাই। তো এখানে ট উঠাইতে আমি কি করছি, ঘোষ বর্ণকে দ্বিত্ব করেছি। তাহলে দটাকে দ্বিত্ব করে ছোট দা হয়েছে। তো এটা ধ্বনির পরিবর্তনে পরবর্তীতে হবে ছোট দা। হ্যাঁ, এরকম হবে। তারপর দেখেন এটা ত বর্গীয় প্লাস চ বর্গীয় বর্ণ যদি থাকে, যেমন দেখেন এখানে নাচ জামাই দন্তেন নয়াকার ত, তাহলে এই তটা ত বর্গীয় বর্ণ এবং বর্গীর জয়াকার ময়াকার হর্ষে জামাই, এই বর্গীর জটা অবশ্যই চ বর্গীয় বর্ণ। তাহলে এই যে একটা ত বর্গীয় বর্ণ একটা চ বর্গীয় বর্ণ মিলে হয়েছে। তাহলে আমি বলেছি যে এই ত বর্গীয় বর্ণটা উঠে যাবে। তাহলে এটা উঠে গিয়ে চ বর্গীয় বর্ণের দ্বিত্ব হবে। তাহলে চ বর্গীয় বর্ণ এখানে কি আছে, বর্গীচ। তাহলে এই বর্গীচটা দ্বিত্ব হবে, তাই এটা হবে নাচ জামাই। তারপর র প্লাস ব্যঞ্জন। তাহলে র এখানে 4টা আছে, তাহলে এই রটা কি হয়ে যাবে, এটা লোপ পেয়ে যাবে এবং পরের যে ধ্বনিটা আছে ট বর্গীয়, এই ধ্বনিটা কি, এই টটা কি আপনার, টটা হচ্ছে ঘোষ বর্ণ, এই ঘোষ বর্ণটা দ্বিত্ব হবে। তাহলে এটা হবে 4টা। আচ্ছা, তারপর দেখেন স্বর প্লাস ব্যঞ্জন। তাহলে এটা স্বর প্লাস ব্যঞ্জন আমরা একটা উদাহরণ দিলে, যেমন ঘোড়া থেকে আমরা এখানে পাচ্ছি আকার, আর দৌড় থেকে দ পাচ্ছি। তার মানে আ যুক্ত দ মানে কি, ঘোড় দৌড়, অর্থাৎ এই আকারটা লুপ্ত হয়ে যাবে। একইভাবে প যুক্ত চ, তাহলে 500। তাহলে এইটা চ বর্গীয় বর্ণ অর্থাৎ অঘোষ বর্ণ হচ্ছে লোপ পেয়ে যাবে এবং ঘোষ বর্ণ দিতে হবে অর্থাৎ 500। একইভাবে 7 যুক্ত ত সমান, এইটা কি, এই পয়ের পরে যদি চ থাকে এবং দন্তেশ্বর পরে যদি ত থাকে, তাহলে এই চ এবং ত উঠিয়ে আমরা তার জায়গায় তালবস্যা দিব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে ত উঠে গেছে, তর জায়গায় কি একটা তালবস্যা দিয়েছি, তারপরে আবার এই তালবস্যাটা এখানে বসে গেছে। এভাবে আমরা খুব সহজে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধিগুলো কমপ্লিট করতে পারি। তো আমাদের পরবর্তী ক্লাসে থাকবে ব্যঞ্জন সন্ধির বিসর্গ সন্ধি এগুলো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।